হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছে এবং পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের তো মক প্রোভাইড করা হচ্ছেই এবং তার সঙ্গে ক্লাসও নেওয়া হচ্ছে। তো এর পাশাপাশি যদি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য যদি আমাদের প্রিপারেশন স্টার্ট করে দিই, তাহলে তোমাদের তো আরও একটু হেল্প হয়ে যায়। তো চলো দেখি আজ থেকেই স্টার্ট করা যাক। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি 2017-এর যে সেটটি হয়েছিল, যে এক্সামটি হয়েছিল, সেই এক্সাম পেপার থেকে ম্যাথস প্রশ্নগুলো একবার সলভ করে নিই, দেখিনি কী ধরনের ম্যাথস এসেছিল। অ্যাকচুয়ালি তোমাদের বলে দিই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ম্যাথসগুলো আমি তোমাদের সলভ করাচ্ছি একদম এনাফ তোমাদের এই গ্রুপ সি বা গ্রুপ ডি এক্সাম ক্র্যাপ করার জন্য, ঠিক আছে? আলাদা করে কিছু করার দরকার নেই। তবু তোমাদের আলাদা করে আমি একটু ভাবলাম যে আলাদা করে তোমাদের প্র্যাকটিস করানো যাক কারণ কিছু স্টুডেন্ট আছে যারা শুধু গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে না বা পুলিশি এক্সামগুলো দিচ্ছে না, তাদের জন্য এই ক্লাসগুলো। ওকে, তো চলো চলে আসি, দেখি প্রথম প্রশ্নে কী বলা হয়েছিল। বলা হয়েছে 500 টাকার ওপর 40% ছাড় এবং 500 টাকার ওপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য নির্ণয় করতে হবে। তার মানে দেখতে পাচ্ছি দুটো দোকানদার, একজন বলছে 500 টাকার ওপর 40% ছাড় দেওয়া হচ্ছে, আর একজন চালাক দোকানদার সে কী করছে, 500 টাকার ওপর প্রথমে 36% ছাড় দিচ্ছে এবং তারপরে 4% ছাড় দিচ্ছে। তাহলে তুমি বলবে যে 36+4, এখানেও 40% ছাড় পাচ্ছি আর এখানেও 40% ছাড় পাচ্ছি, তাহলে দুটো ছাড়ের মধ্যে তো কোনো পার্থক্যই নেই। আলটিমেট আমার এখানে আনসার কী হওয়া উচিত? অর্থাৎ এখানে আনসার তাহলে তো আমার 0% হয়ে গেল, 0 টাকা হয়ে গেল। তার মানে এটাই হবে কারেক্ট আনসার। কিন্তু না, এটা কিন্তু একটা বিরাট বড় ভুল, কখনোই 0 হবে না। মনে রাখবো, যখনই সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পরপর ছাড়, একে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট বাংলায়। সাকসেসিভ ডিসকাউন্ট অলওয়েজ হচ্ছে দোকানদারের ক্ষেত্রে প্রফিটেবল। এখানে কি হয় না, 36% আর 4% এই দুটো ছাড়কে যখন ক্লাব করে আমি সিঙ্গেল ডিসকাউন্ট ট্রান্সফার করব, সিঙ্গেল ডিসকাউন্ট সাকসেসিভ ডিসকাউন্ট থেকে সিঙ্গেল ডিসকাউন্ট ট্রান্সফার করব, তখন এর ভ্যালু কী হয়ে যাবে, 40% অপেক্ষা ছোটো হয়ে যাবে। কারণ কি, যখনই মনে রাখবো যে A% আর B% সাকসেসিভ ছাড় দেওয়া হবে, এই দুটো ছাড়কে যদি আমি সিঙ্গেল ডিসকাউন্ট ট্রান্সফার করতে যাই, তাহলে আমার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে A+B - AB/100। এত পার্সেন্টেজ আমি কী পেলাম, এত পার্সেন্ট আমি ছাড় দিলাম। তাহলে দেখো এখানে এর ভ্যালু 36 আর বি এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 36 + 4 40 তো হচ্ছে, আর -36 × 4/100, এই যে পার্টটা, এই পার্টটা কী হয়ে যাচ্ছে, 40 থেকে বিয়োগ করলে 40 অপেক্ষা ছোটো হবে, বলবো একদম ঠিক। এবং এই পার্টটাই হয়ে যাবে এই 40% ছাড় আর 40 - 36 × 4/100, এত পার্সেন্ট ছাড়ের মধ্যে ডিফারেন্স। এবং এটাই হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট এবং সিঙ্গেল ডিসকাউন্টের মধ্যে পার্থক্য। তাহলে কত পার্সেন্টেজ পার্থক্য হলো? অর্থাৎ 36 × 4/100। তাহলে ডাইরেক্ট বলতে পারি যে 36 × 4/100 এত পার্সেন্টেজ হচ্ছে আমার কী হয়ে যাবে, এত পার্সেন্টেজ হয়ে যাবে আমার কি না, এত পার্সেন্টেজ হয়ে যাবে আমার সাকসেসিভ ডিসকাউন্টের জন্য কি ছাড়ের পার্থক্য। তাহলে আলটিমেট 36 × 4 করলে কত, 144, তার মানে 1.44%। 1.44% হচ্ছে আমার পার্থক্য। কার ওপর না, 500 টাকার ওপর। আমার বলে দিয়েছি 500 টাকায় কী করে দিয়েছে, 500 টাকা বিক্রি করেছে, তাহলে অফ 500। তাহলে করলে কত হচ্ছে, 1.44/100, থেকে ফ্র্যাকশানে করলে 100 × 500। তাহলে দেখো দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 1.44 × 5 করলে কত হয়, 5 × 20 শূন্য, 5 × 20 আর 2 22 2, আর 5 × 5 2 7, 7.20 টাকা। অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে যাই নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 2-এ কী বলা হয়েছে না, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন লাগে। আর আরও দুটি মেশিন বসানো হলে, তার মানে কি আগে 16টি মেশিন ছিল, এখন দুটো মেশিন এক্সট্রা বসানো হয়েছে, মানে 16 + 2 হয়ে গেছে 18টা মেশিন। 18টা মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ, তার মানে এখানে ছিল 1000টা, তার মানে এখানেও 1000টা আছে, তার মানে যন্ত্রাংশ মানে কাজের কোনো এখানে কি চেঞ্জ হয়নি। তাহলে কাজের যদি চেঞ্জ না হয় তাহলে কাজের কোনো কাজই নেই, ঠিক আছে? এটা আমরা অ্যাভয়েড করে দেবো ডাইরেক্ট। তার মানে কি 16টি মেশিন 27 দিনে একটি কাজ করছিল, 18টা মেশিন ওই কাজটি কত দিনে করবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রশ্ন। আমরা জানি যে M1 × D1 = M2 × D2, আর এখানে M1 আর M2 মানে কি মেশিন, কতগুলো মেশিন ছিল। প্রথমে ছিল 16টা মেশিন, তারা 27 দিনে কাজটি করছিল, পরে হয়ে গেল 18টা মেশিন, কত দিনে কাজ হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে তো কাটাকুটি হচ্ছে, 9কে দিয়ে 9 2 18, 9 3 27, 2 8 16। তার মানে আলটিমেট দেখতে পাচ্ছি D2-র ভ্যালু কত বেরোলো, 24। তার মানে 24 দিনে এখন কাজটি শেষ হয়ে যাবে। আগে 27 দিনে হচ্ছিল, এখন 24 দিন হচ্ছে। কত দিন কম লাগছে, এখানে কত কম লাগবে নির্ণয় করতে বলেছে, অর্থাৎ কত কম লাগবে, 3 দিন কম লাগছে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন।
কোশ্চেন নাম্বার 3 কী বলা হয়েছে, 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। খুব ভালো কথা। তাহলে প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলো কতবার একসাথে বাজবে নির্ণয় করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ যে ঘন্টাগুলো একসাথে বাজছে, তারপরে প্রথম ঘন্টাটা 9 সেকেন্ড পরে বাজলো, সেকেন্ড ঘন্টাটা 6 সেকেন্ড পরে বাজলো, থার্ড ঘন্টাটা 4 সেকেন্ড পরে বাজলো, তারপরের ঘন্টাটা 10 সেকেন্ড, তারপরের ঘন্টাটা 8 সেকেন্ড পরে বাজলো। তাহলে আলটিমেট এই ঘন্টাগুলো একসাথে আবার কখন বাজবে, তাহলে সেই যে টাইম একসাথে আবার কখন বাজবে সেই টাইমটা নির্ণয় করতে হয় কী করে, না এই সংখ্যাগুলোর এলসিএম করে। তাহলে 9, 6, 4, 10, 8 এদের কী করব, এলসিএম বা লসাগু করব। তাহলে লসাগু কী করে করবো, আমরা কি সেই ভাগ প্রক্রিয়া এরমভাবে এলসিএম নির্ণয় করবো না, সেদিন শেষ। দেখো 9-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে প্রাইম নাম্বার লুকিয়ে আছে 3, মৌলিক সংখ্যা কী লিখে আছে, লুকিয়ে আছে 3। তাহলে 3-এর স্কোয়ার লিখতে পারি 9-কে, 6-কে কী লিখতে পারি 3 × 2, 4-কে আমি কী লিখতে পারি অর্থাৎ 2-এর স্কোয়ার, 10-কে আমি কী লিখতে পারি অর্থাৎ 2 × 5, অর্থাৎ 8-কে কী লিখতে পারি 2-এর কিউব। তাহলে আমি আলটিমেট এই যে 3, 2, 5 এরমভাবে ভাঙলাম, এটা কী করলাম না এদের মধ্যে থেকে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাগুলোকে ছেঁটে বার করলাম। তাহলে কী কী প্রাইম নাম্বার দেখতে পাচ্ছি গো, দেখো পুরো এই সংখ্যাগুলোর মধ্যে 3টে প্রাইম নাম্বার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 2, একটা 3 আর একটা হচ্ছে 5। এবার এদের হায়েস্ট পাওয়ারগুলো খালি নেবো। তাহলে হায়েস্ট পাওয়ার বলতে 2-এর মাথায় সবথেকে বেশি কে বসে আছে, দেখো 3 বসে আছে, তাহলে 2-এর কিউব লিখে ফেলো। 3-এর মাথায় সবথেকে বেশি কে বসে আছে, 2 বসে, 3-এর স্কোয়ার লিখে ফেলো। 5-এর মাথায় সবথেকে বেশি 1ই বসে আছে। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম এদের গুণফলই হয়ে যাবে এলসিএম, ব্যাস গল্প শেষ। তাহলে 2-এর কিউব কত, 8, 3-এর স্কোয়ার কত 9, 5-এর 5 টু দি পাওয়ার 1 5, তাহলে 8, 9, 72, 5-এ 360। 360 সেকেন্ড পর তারা আবার একসঙ্গে বাজবে। তাহলে প্রত্যেক 360 সেকেন্ডে এরা একসঙ্গে বাজে, প্রত্যেক 360 সেকেন্ডে এরা একসঙ্গে বাজে। তাহলে প্রথমে একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলো কতবার একসঙ্গে বাজবে, তাহলে 1 ঘন্টার মধ্যে কতগুলো 360 সেকেন্ড লুকিয়ে আছে, আমরা জানি যে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, হ্যাঁ কি না। তাহলে 3600 সেকেন্ডের মধ্যে 360 সেকেন্ড কতবার লুকিয়ে আছে, 360 দিয়ে ভাগ করলে কত হবে 10। তাহলে আলটিমেট 10 বার তারা একসঙ্গে বাজবে, কিন্তু এর সঙ্গে প্রথমবার তো তারা একসঙ্গে বেজেছে মানে +1, তাহলে আলটিমেট 11 বার তারা একসঙ্গে বেজেছে 1 ঘন্টার মধ্যে। ওকে, তাহলে এই প্রথমবার একসঙ্গে বেজেছে, এটা 1 যোগ করাটা কিন্তু খুব ম্যান্ডেটারি। এখানে যদি একটি অপশানে 10 থাকতো তাহলে কিন্তু 10-এ আনসারে তোমরা দাগ দিয়ে চলে আসতে, সেটা কিন্তু করবে না, এটা অনেকেই ভুল করে। আর এই যে স্টেটমেন্ট এখানে বলা হয়েছে প্রথমে একসঙ্গে বাজবার পর, এটাকে বলে দেয়নি কিন্তু যে প্রথমে একসাথে বাজবার পর থেকে যে পরেরগুলো শুধু সেগুলোই কাউন্ট করো, ঠিক আছে। এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটার একটু প্রবলেম আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা অনেকটাই ক্লিয়ার যে স্টার্টিং টুগেদার তারা আবার কখন একসঙ্গে বাজবে। ওকে, স্টার্টিং টুগেদার মানেই হচ্ছে প্রথমবারকে আমাকে যোগ করতেই হবে। চলো চলে যাই পরের প্রশ্নে। বলছে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য আর বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। খুব ভালো কথা। যদি এই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত। তাহলে প্রাপ্য লাভের অনুপাত নির্ণয় করতে হবে, তার মানে এই 450 টাকার কোনো কাজ নেই। আমি সবসময় জানি যে সবসময় মনে রাখবো যে প্রফিট কী করে নির্ণয় করতে হয়, প্রফিট হচ্ছে ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলের সঙ্গে সমান। অ্যাকচুয়ালি সমান বলা যায় না, আমাকে এখানে সমানুপাতিক চিহ্নটা ইউজ করা উচিত, ঠিক আছে। প্রফিট সবসময় কী হয় না ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ ভদ্রলোক তার ইনভেস্টমেন্ট কত 1200 টাকা, সে কত মাসের জন্য টাকা ইনভেস্ট করেছে 5 মাসের জন্য। আর বি ভদ্রলোকের ইনভেস্টমেন্ট কত 750 টাকা, সে আলটিমেট 4 মাসের জন্য টাকাটা ইনভেস্ট করেছে। তাহলে এটাই হচ্ছে তাদের প্রফিট, মানে প্রফিটের বা রেশিও নির্ণয় করবো কী করে, মধ্যখানে একটা অনুপাত চিহ্ন দিয়ে দেবো, ব্যাস এটাই হচ্ছে তাদের প্রফিটের রেশিও বা লাভের অনুপাত। তাহলে এই লাভের অনুপাতটি আমরা নির্ণয় করতে বলেছে। তাহলে এবার দেখো লাভের অনুপাত নির্ণয় করতে কত সহজে হয়ে যাবে, একটা শূন্য এখানে ক্যান্সেল আউট করে দাও, কাটাকুটি দেখো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে, এখানে কী বলবো 25 15 দিয়ে কাটাকুটি করে দাও, 15 এখানে দেখতে পাচ্ছি 15 5-এ 75, এখানে দেখতে পাচ্ছি 8 15 120, তাই তো কাটাকুটি যাচ্ছে। হ্যাঁ দেখো 5 5 ক্যান্সেল আউট হয়ে গেল, 4 এখানে 8 2, তাহলে আলটিমেট 2:1 হয়ে গেল এদের কি লাভ্যাংশের অনুপাত। 2:1 কোথায় দেখতে পাচ্ছি অপশান সিতে, এর থেকে সহজ হতেই পারে না। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 5-এ কী বলা হয়েছে 1.7 0.51 0.153 এই তিনটে সংখ্যা কী নির্ণয় করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো তো এই দশমিকগুলো বাদ দিলে সংখ্যাগুলো কী পড়ে থাকে, তাদের 17 অর্থাৎ 51 অর্থাৎ 153। এবার যদি বলতো এদের গসাগু নির্ণয় করো বা এইচসিএফ নির্ণয় করো, তুমি কি বলতে, দাদা 17 51 153 এদের প্রত্যেকেই 17 দিয়ে ভাগছে। দেখো 17 1 17, 17 3 51 আর 17 9 হচ্ছে 153।
তাহলে 1 3 9, 1 3 9 কি গসাগু করা যায়? আর করা তো যায় না। তার মানে আলটিমেট এদের মধ্যে একটাই কমন ফ্যাক্টর লুকিয়ে আছে, সেটা হচ্ছে 17। মানে এরা প্রত্যেকে শুধুমাত্র 17 দিয়েই ভাগ যায়, 17 এবং 1 দিয়ে ভাগ যায়। তার মানে এই সংখ্যাগুলোর গসাগু কী হবে, এইচসিএফ কী হবে, 17 হবে। তাহলে এইচসিএফ পেয়ে গেলাম 17। কিন্তু দুঃখের বিষয় এগুলোর মধ্যে পয়েন্ট লুকিয়ে আছে। তাহলে যখন পয়েন্ট লুকিয়ে থাকবে তখন মনে রাখবো যে সবথেকে বেশি সংখ্যার পরে পয়েন্ট যার গায়ে আছে, ঠিক এইচসিএফও সেই ততগুলো সংখ্যার পরেই পয়েন্ট হবে। তার মানে দেখো এখানে সবথেকে বেশি সংখ্যার পরে, দেখো বাঁ দিক থেকে ডান দিক থেকে দেখি 3 5 1 সবথেকে বেশি সংখ্যা, মানে এখানে 3টে সংখ্যার পরে দশমিক আছে। তাহলে সবসময় মনে রাখবো এইচসিএফ যে হবে তারও কি হবে না 3টে সংখ্যার পরেই কী থাকবে, দশমিক থাকবে। তাহলে দেখো 3টে সংখ্যার পরে দশমিক হচ্ছে কি, এখানে 17 আছে। তাহলে 17 3টে সংখ্যার পরে দশমিক কী করে দেবো? তাহলে আমি এখানে লিখবো 0.017 লিখতে পারি। বলো তো একদম ঠিক, একদম ডাইরেক্ট আনসার পেয়ে গেলাম। কত হলো আনসার? 0.017। 0.017 কোথায় আছে? অপশান সি। বোঝা গেল? 3 ঘর পরে দশমিক ডান দিক থেকে, তাহলে আমাকে এখানেও 3 ঘর পরে দশমিক দিতে হবে। তাহলে 17 দশমিক আলটিমেট কোথায় আছে? এখানে আছে 17.0। তাহলে একে 3 ঘর বাঁ দিকে সরাতে গেলে আমাকে কী করতে হবে? এখানে 1 ঘর, এখানে 2 ঘর, এখানে 3 ঘর নিতে গেলে আমাকে একটা শূন্য লিখতে হবে, তারপরে দশমিক বসাতে হবে। তাহলে 0.017 বা 0.017 হবে কারেক্ট আনসার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। এবার তোমরা এটাকে এরমভাবে ভগ্নাংশ করে ট্রান্সফার করেও করতে পারতে। 17কে লিখতে পারতে 17/10, একে লিখতে পারতে 51/100, আর একে লিখতে পারতে 153/1000। তাহলে তুমি তখন বলতে পারতে দাদা এখানে বুঝতেই পারছি যে 17 51 153 ভগ্নাংশ যখন আছে, ভগ্নাংশের গসাগু আর লসাগু নির্ণয় করার সময় যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে লবগুলোর গসাগু, তার মানে 17 51 153 গসাগু 17, আর হরের কী হবে তখন? লসাগু। তাহলে হরের লসাগু কত? 10 100 1000। এদের এ কী হবে? লসাগু কী হবে? 1000। তাহলে 17/1000 করলে কত হয়? 0.017 হয় না? একই গল্প। তাহলে আলটিমেট যেটা ইজিয়ার সেটা হচ্ছে এটা। ওকে, নেক্সট প্রশ্ন। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, খুব ভালো কথা। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আরও কতজন লোক লাগবে? তাহলে এই সেম প্রশ্ন গল্প আমি একটু আগেই দেখেছি। তাহলে M1D1 = M2D2। তাহলে 14 জন লোক 12 দিনে করছে। ওকে, এবার দেখতে পাচ্ছি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হবে। তাহলে 8 দিনে বসাতে হবে কতজন লোক লাগবে? ঠিক আছে, এটা নির্ণয় করতে হবে। এখানে 8 কাটাকুটি যাচ্ছে, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 3 12, এখানে 2 7 14, তার মানে 7 দিনে 21 দিন লোক, 21 দিন সময় লাগবে। 8 দিনে 21 জন লোক লাগবে। তাহলে আমাকে আগে 14 জন ছিল, এখন লাগছে 21 জন। তাহলে অতিরিক্ত কতজন লাগবে নির্ণয় করতে হবে। তাহলে অতিরিক্ত কতজন লাগছে দাদা? 21 - 14, অ্যান্ড দ্যাট ইজ 7 জন। তখন অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। একটি দ্রব্যের উপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য ছাড়, তাহলে আবার সাকসেসিভ ডিসকাউন্ট থেকে সিঙ্গেল ডিসকাউন্ট। মনে রাখবে যখন 10% একটি ডিসকাউন্ট লুকিয়ে আছে তখন আর সাকসেসিভ ডিসকাউন্ট থেকে সিঙ্গেল ডিসকাউন্টে ট্রান্সফার করার জন্য কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। 10% আছে মানে যেটা আমার আনসার হবে তার সবসময় ডিজিটাল সাম হবে 1। তার সবসময় ডিজিটাল সাম হবে কি? 1। তাহলে দেখো ডিজিটাল সাম মানে ডিজিটগুলোর সাম, একদম বাংলা ভাষায় বুঝবে। ডিজিটাল সাম মানে হচ্ছে ডিজিটগুলোর বা অঙ্কগুলোর সাম। তাহলে 4 5 4, এদের ডিজিটগুলো কী আছে? 4 5 9 + 4 13। যখন 9 হয়ে যাবে ডিজিটাল সামের ক্ষেত্রে 9কে আমরা ইগনোর করি। তাহলে তাহলে 9কে যদি ইগনোর করি তাহলে 4 আর 5 9কে বাদ, তাহলে 4 পড়ে থাকে। তাহলে ডিজিটাল সাম কত? 4। তাহলে এখানে দেখো 9কে ইগনোর করলে 4 + 6 করলে 10, 10-এর ডিজিটাল সাম কত হচ্ছে? 1 + 0 করলে আবার 1। দেখো 5 2 7, তাহলে 7 2 9, 9কে ইগনোর করলে পড়ে থাকে কত? 5। তাহলে দেখো এখানে 8 আর 2 10, 10 আর 5 15, 15-র ডিজিটাল সাম আবার 1 আর 5 যোগ করলে কত? 6। তাহলে এখানে ডিজিটাল সাম 6, এখানে 5, এখানে 1, এখানে 4। তাহলে বলো 1 কোথায় আছে? অপশান বিতে না? অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো রকম কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। নেক্সট প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটি ধার্য মূল্য থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তাহলে শতকরা লাভ কত হবে? তাহলে দেখো আলটিমেট এই প্রশ্নের মধ্যে এই যে 620 টাকার গল্পটা বলা হয়েছে, 620 টাকার গল্পটা বলা হয়েছে, এই 620 টাকার আলটিমেট কোনো ইউজই নেই। ঠিক আছে, দেখো বলেছে ধার্য মূল্য মানে কি? মার্ক প্রাইস। ধার্য মূল্যর থেকে 25% কম কে না? কস্ট প্রাইস, তাই তো? তাহলে আমি যদি মার্ক প্রাইস ধরে নিই আমি 100,
তাহলে তুমি বলবে যে মার্ক প্রাইস থেকে 25% কম, মানে 25 কম, 100-এর উপর 25% কম মানে 25ই কম, তো বলবে একদম ঠিক। তাহলে 25 কম কি কস্ট প্রাইস, তাহলে 100 মাইনাস 25 হয়ে যাবে কস্ট প্রাইস, তাহলে কত সেটা, তাহলে 75 টাকা। এবার বলা হলো দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে 15% ছাড়ে বিক্রি করা হয়েছে মানে কি, সেলিং প্রাইস কত হবে, তাহলে 100-এর উপর 15% ছাড় মানে 15ই ছাড়, তাহলে 100 মাইনাস 15, তার মানে কত না 85-তে বিক্রি করা হলো। তাহলে ছিল কস্ট প্রাইস 75, বিক্রি করা হলো 85-তে, তাহলে এদের ডিফারেন্স হয়ে যাবে কি প্রফিট। তাহলে প্রফিট কী হয়ে যাবে দাদা, প্রফিট হয়ে গেল আমার কি এসপি মাইনাস সিপি 85 মাইনাস 75 অ্যান্ড দ্যাট ইজ 10। তাহলে 10 টাকা আমার প্রফিট বা 10 ইউনিট প্রফিট। আর প্রফিট পার্সেন্টেজ কত হবে দাদা, প্রফিট পার্সেন্টেজ সবসময় কার ওপর হয়, কস্ট প্রাইসের ওপর হয়। তাহলে 10/75 ইন্টু 100, তাহলে আলটিমেট 25×3 = 75, 25×4 = 100, তার মানে 40/3, অ্যান্ড দ্যাটস মিনস 13.13%। আর 13.13% প্রফিট কোথায় আছে, কোন অপশানে, অপশান বি। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার, আমি 620 কোনো ইউজই নেই। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে 0.84181, আর 81-এর মাথায় কী আছে, পৌনঃপুনিক আছে বা আবৃত দশমিক আছে। এবার বলেছে আবৃত দশমিক থেকে যদি আমি ভগ্নাংশে ট্রান্সফার করি, তাহলে লব আর হরের লোয়েস্ট ডিফারেন্স কত হবে নির্ণয় করতে হবে। তাহলে আগে এই আবৃত দশমিক থেকে আমি ভগ্নাংশে ট্রান্সফার করা শিখে নিই। আমি কী করব না, দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখব 84181, এটা হচ্ছে দশমিক বাদ দিয়ে সংখ্যাটা। এবার যে সংখ্যাটার উপরে আবৃত দশমিক ছিল তাকে বাদ দিয়ে বাকি যেটুকু সংখ্যা পড়ে আছে সেটাকে বিয়োগ করে দেবো, মানে 84181 থেকে 841 বিয়োগ হয়ে যাবে। বাই কী হবে, যতগুলোর মাথায় আবৃত দশমিক আছে ততগুলোর 9, যতগুলোর মাথায় নেই ততগুলো 0। কতগুলোর মাথায় নেই, 3টের মাথায় নেই। তাহলে যেহেতু যতগুলো সংখ্যা বা ডিজিটের মাথায় নেই ততগুলো 0 বসবে, যতগুলো ডিজিটের মাথায় আছে ততগুলো আমার 9 বসবে, এটা মাথায় রাখবে। ব্যাস হয়ে গেল আমার আবৃত দশমিক থেকে ভগ্নাংশে ট্রান্সফার। এবার আলটিমেট ভগ্নাংশটি কত হচ্ছে বিয়োগ করে নাও, 1 থেকে 0 1, 4 থেকে 8 4, এখানে 8 থেকে 11 কত 3, 1 থেকে 4 3, এখানে হচ্ছে 8, তাহলে 83340/999000, তাহলে একটা 0 এখানে অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেল। আর দেখতে পাচ্ছি কী দিয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে কাটাকুটি করলে 9 9 81, তারপর এখানে হচ্ছে কত হচ্ছে 23, 9 2 18, 9 6 54, তাই তো 9কে দিয়ে কত হচ্ছে এখানে 1100। আর কি যাচ্ছে, হ্যাঁ এখনও যাচ্ছে, 4 দিতে যাচ্ছে না 2 দিয়ে যাচ্ছে, 2কে দিয়ে কত যাচ্ছে, 2কে দিয়ে হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি 46, সরি এখানে 2 4 8, 46 করে একদম 46 গুণে 92, আর হচ্ছে 463, এখানে হচ্ছে 2 5 10, 2 5 10 0, 550। তাহলে তোমার ডিফারেন্স কত, 463 আর 550-এর মধ্যে, তাহলে 87। তাহলে এটা নির্ণয় করতে বলেছে, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। লব হরের মধ্যে পার্থক্য, লব হরের মধ্যে পার্থক্য কী, 550 মাইনাস 463 কত হবে, 87 হবে। নেক্সট প্রশ্ন, 3টে ভগ্নাংশের যোগফল বলেছে 2.1124, যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ 3টে কী হবে। এই যে বড় গল্পটা বলেছি, বড় গল্পটা হচ্ছে ইউজলেস গল্প। এই একমাত্র এই ফার্স্ট লাইন থেকেই অঙ্ক হয়ে যাবে, ফার্স্ট লাইন থেকে এই ধরনের প্রশ্ন দেওয়া হচ্ছে তোমাদের, এবং তোমরা যদি একটু মাথার সার্ভ ব্রেনটা যদি একটু ইউজ করো, ঠিক আছে, আর যদি অঙ্ক একটু আমার কাছে প্র্যাকটিস করো, তা তোমরা বলবে যে দাদা এই এত বড় অঙ্কটা আলটিমেট এই সিঙ্গেল লাইনেই গল্প হয়ে যাবে যদি আমরা দেখি যে এই 4টে যে অপশান দেওয়া আছে এই 4টে অপশান থেকে আমি আনসার এক্ষুনি বলতে পারবো। যে বলেছে ভগ্নাংশ 3টের যোগফল হচ্ছে 2.1124, আর এই 2.1124-এর শুধু দেখবো এই হরে কে বসে আছে 24, তার মানে কি এই হরে যে বসে থাকে সে কী হয়, এলসিএম হয় না। তাহলে বলো তো এই যে 4টে অপশান দেওয়া আছে, অপশান এ তো দেখো 8 10 9, এদের এলসিএম কি কখনো 24 হতে পারে, কখনো নয়, কারণ এখানে কি আছে 10 আছে, 10-এর মধ্যে 5 লুকিয়ে আছে, 24-এর মধ্যে 5 আছে, 5 নেই, তার মানে কোনো মতেই 8 10 9 এলসিএম 24 হতে পারে না। 9 3 5, এখানেও 5 আছে, তাহলে এটাও আনসার হতে পারে না। তাহলে এ আর বি অপশান ক্যান্সেল আউট। সি এর মধ্যেও 5 আছে, তার মানে এটাও আনসার হতে পারে না। একমাত্র 8 6 4 এদেরই এলসিএম কত বলতে পারি আমরা, 24 বলতে পারি। দেখো 24-কে 8 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, তখন অপশান ডি হবে কারেক্ট আনসার, কোনো কিছু করারই দরকার নেই। আর একটা জিনিস তোমরা এখানে স্যাটিসফাই করে নিতে পারো, যদি এখানে দুটো অপশান থাকতো সেটা কি স্যাটিসফাই করবে না, দেখো বলা হয়েছে বড় ও ছোটো ভগ্নাংশের অনুপাত 7:6, আর আমরা জানি দেখো 7-এর 8, 5-এর 6 আর 3-এর 4, এই 3টে ভগ্নাংশরই লব আর হরের মধ্যে ডিফারেন্স দেখো 1, এখানেও 1, এখানেও 1,
এখানেও 1। তাহলে যদি এটা হয় লব আর হরের মধ্যে ডিফারেন্স সেম হয়, তাহলে সবসময় মনে রাখবো যে ভগ্নাংশর লব বড় সে হবে বড় ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের লব ছোট সব থেকে সে হবে ছোট। তাহলে 7-এর 8 সব থেকে বড়, 3-এর 4 সব থেকে ছোটো। তাহলে 7-এর 8 আর 3-এর 4-এর মধ্যে রেশিও কী হবে? রেশিও করার সময় কী হবে? আলটিমেট এই 7-এর 8 আর 3-এর 4-এর কি ভাগ, তাহলে ভাগ করলে কী হবে? পরের ভগ্নাংশটা উল্টে যাবে না? বলবে একদম ঠিক। তাহলে উল্টে দাও, 4-এর 3 করে দাও, তাহলে 4 2 8, তাহলে আলটিমেট হয়ে গেল 7/6, মানে হচ্ছে 7:6। আর সেটাই এখানে বলা যাবে 7:6। স্যাটিসফাই করলো, তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি আর একটা অপশান আমার কী হতো না, হরগুলোর এলসিএম 24 হতো, তখনই এটা করতাম, না হলে নয়। আমার এখানেই গল্প শেষ হয়ে গেছে। ওকে, 24 একমাত্র 8 6 4-এরই এলসিএম। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কী হবে? সবসময় মনে রাখবো ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন ডাইরেক্ট আনসার বলতে পারি। কি করে মনে রাখবো? যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a% ইনক্রিজ করলো সাপোজ, এবং প্রস্থ a% ডিক্রিজ করলো, তাহলে মোটের ওপর সবসময় a²/100 এত পার্সেন্টেজ এফেক্ট হবে। মোটের ওপর বলতে ক্ষেত্রফলের উপর আমার a²/100% এফেক্ট হবে। এবং এফেক্টটা কী হবে? এফেক্টটা সবসময় হ্রাস হবে। বৃদ্ধি কখনো হবে না। ঠিক আছে, তার মানে a% ইনক্রিজ আর a% ডিক্রিজের সবসময় নেট এফেক্ট হয় -a²/100, আর এই মাইনাস সাইনটাই হচ্ছে কি হ্রাসকে ডিনোট করে। ওকে, তাহলে হ্রাস কত হচ্ছে? তাহলে a এর ভ্যালু কতখানে? 15, তার মানে 15²/100। আর 15² মানে কি? 15² মানে 225, মানে 2.25% আমার কী হবে? হ্রাস হবে। নেগেটিভ মানেই হচ্ছে হ্রাস। তাহলে কত? 2.25কে আমরা কী লিখতে পারি? 2.25কে আমরা লিখতে পারি 2.14%। 2.14%। কী করে? তাহলে 2.25 মানে 2 + 0.25, আর 0.25কে আমরা কী লিখতে পারি? 2 + 25/100, আর 25/100কে আমরা 1/4 লিখতে পারি, আর 2 + 1/4 মানে 2.14। ঠিক আছে, এটা করার প্রয়োজন হয় না, এটা মাথা মুখোমুখি হয়ে যায়। তাহলে 2.25% হচ্ছে 2.14% হ্রাস। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? তাহলে যখন একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করে, তখন সে নিজের দৈর্ঘ্যও যায় প্লাস ব্রিজের দৈর্ঘ্যও যায়। তার মানে 70 + 105 মানে 175 মিটার সে যাবে। কী স্পিডে? না নিজের স্পিডে। কত স্পিড? না 75 কিমি/আওয়ার। কিন্তু এখানে মিটার আছে, এখানে কিলোমিটার আছে। তাহলে আমাকে কী করতে হবে? কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ড ট্রান্সফার করতে হবে। তাহলে মিটার/সেকেন্ড ট্রান্সফার করতে গেলে কী করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয় না? তাহলে 75 × 5/18, তাহলে নিচে 5 উপরে 18 করে দাও, গল্প শেষ। তাহলে এত সেকেন্ডে আমার কী করবে? ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করবে। এবার কাটাকুটি করে ফেলো, 75টা দেখতে পাচ্ছি, 5 দিয়ে কাটাকুটি করো। এখানে হচ্ছে 5 3 15, 5 5 25, 35। আচ্ছা, আমরা যাচ্ছি এখানে 5 15 75, এখানে 5 7 35, 3 5 15, 3 6 18, তাহলে 7 6 42-এর 5। 42-এর 5 কোথায় আছে বাবা? 5 8 40 + 2, 42-এর 5। তাহলে 8 × 2-এর 5 সেকেন্ড হয়ে যাবে, গল্প শেষ। নেক্সট প্রশ্ন, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ থাকে। তাহলে একটা সংখ্যা আছে যাকে 5 দিয়ে ভাগ করছি, 4 ভাগশেষ থাকছে। কত ভাগশেষ থাকছে? 4 ভাগশেষ থাকছে। মানে এই রোতে আছে ভাজক, আর এই রোতে আছে আমার ভাগশেষ। ওকে, 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ। তারপরে দেখো 6 দিয়ে ভাগ করছি, কত ভাগশেষ থাকছে? অর্থাৎ 5 ভাগশেষ থাকছে। অর্থাৎ 7 দিয়ে ভাগ করছি, কত ভাগশেষ থাকছে? অর্থাৎ 6 ভাগশেষ থাকছে। অর্থাৎ 8 দিয়ে ভাগ করছি, কত ভাগশেষ থাকছে? 7 ভাগশেষ থাকছে। অর্থাৎ 9 দিয়ে ভাগ করছি, কত ভাগশেষ থাকছে? অর্থাৎ 8 ভাগশেষ থাকছে। তাহলে দেখো এই 5 4-এর মধ্যে ডিফারেন্স, ভাজক আর ভাগশেষের মধ্যে ডিফারেন্স কত? অর্থাৎ 1। 6-এর মাঝে মধ্যে ডিফারেন্স কত? 1। 7-এর 6-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 8-এর 7-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 9-এর 8-এর মধ্যে ডিফারেন্স কত? 1। এই যে 1, একে বলা হয় কমন ডিফারেন্স। একে বলা হয় কমন, প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স 1, যেন একে কমন ডিফারেন্স বলা হয়। তাহলে আমার কী নির্ণয় করতে হবে? কি সেই নাম্বারটা যাকে 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকলে, যাকে 6 দিয়ে ভাগ করলে 5 অবশেষ থাকে, যাকে 7 দিয়ে ভাগ করলে 6 অবশেষ থাকে। সেই নাম্বারটা কী হবে? সেই নাম্বারটা সবসময় হবে এই নাম্বারগুলো, মানে ভাজকগুলোর এলসিএম মাইনাস কমন ডিফারেন্স। এবার 5 6 7 8 9 এর এলসিএম কী করে করবো? 5 6 7 8 9 এলসিএম একটু আগেই দেখলাম তো, এর আমরা ভাগ প্রক্রিয়া করবো না। কী বলবো? এর মধ্যে থেকে প্রাইম ফ্যাক্টর বার করে নেবো। তাহলে 5 তো প্রাইম নাম্বার,
7ও প্রাইম নাম্বার, বাকি পড়ে আছে 6, 8, 9। তাহলে 6-এর মধ্যে কী লুকিয়ে আছে? তাহলে 6-এর মধ্যে লুকিয়ে আছে 2 × 3। তাহলে 8-এর মধ্যে কী লুকিয়ে আছে? তাহলে 2-এর কিউব। তাহলে 9-এর মধ্যে কী লুকিয়ে আছে? 3-এর স্কোয়ার। তাহলে আলটিমেট প্রাইম নাম্বারগুলো পেয়ে গেলাম 2, 3, আর কি পেলাম এখানে 5, আর এখানে হচ্ছে 7। তাহলে 2-এর হাইয়েস্ট পাওয়ার কত? তাহলে কিউব। তাহলে 3-এর হাইয়েস্ট পাওয়ার কত? তাহলে স্কোয়ার। 5-এর হাইয়েস্ট পাওয়ার এখানে 1, 7-এর হাইয়েস্ট পাওয়ারও 1। তাহলে আলটিমেট কত হলো? 2-এর কিউব 8, 3-এর স্কোয়ার 9, 8 9 72, 72 5-এ হচ্ছে 360, 360 × 7 মানে হচ্ছে কত? 2520, তাই তো? হ্যাঁ কি না? 2520। আর মাইনাস কমন ডিফারেন্স কত? 1। তাহলে 2520 - 1 মানে 2519 হয়ে যাবে কারেক্ট আনসার অপশানে। তাহলে 2519 হচ্ছে সেই সংখ্যা যাকে 5 দিয়ে ভাগ করলে 4 অবশেষ থাকে, 6 দিয়ে ভাগ করলে 5 অবশেষ থাকে। ঠিক আছে, তোমরা করে দেখে নিতে পারো। কিন্তু এই প্রসেসটার আর একটা শর্ট ট্রিক্স আছে যেটা কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, সেটা আমি অন্য একটা প্রশ্নে সেটা দেখাবো তোমাদের। ওকে, এটা সাধারণত তোমাদের জন্য একটা গেম খেলার জন্য, তোমাদের অঙ্কটা করানোর জন্য এই প্রসেসটা করতে বলেছে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা এত বড় করতেও লাগে না। ওকে, নেক্সট প্রশ্ন 14 নম্বর। হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। তাহলে 10% ক্ষতি তার হয়েছে, 10% ক্ষতি তার হয়েছে। তাকে 8% লাভ করতে হলে 54 টাকা দাম বাড়াতে হবে। তাহলে আলটিমেট 8% লাভ করতে হলে তাকে কতটা পথ যেতে হচ্ছে? দেখো 10% তার ক্ষতি হচ্ছিল, তাকে আগে কি করতে হবে? নো লস নো গেন, মানে 0%-এ আসতে হবে। মানে 0% মানে কি? ক্রয় মূল্যে আসতে হবে। আর এই 0% থেকে আরও 8% লাভ করতে গেলে তাকে আরও 8 ঘর যেতে হবে। তার মানে এখানে -10 থেকে 0-তে যাওয়ার জন্য তাকে 10 ঘর যেতে হলো, আর 0 থেকে 8-এ যাওয়ার জন্য আরও 8 ঘর যেতে হলো। তার মানে টোটাল তার ইনক্রিজ কত হলো? 18 ইনক্রিজ হলো। তাহলে এই 18% তাকে ইনক্রিজ করতে হচ্ছে -10 থেকে 8% যেতে গেলে। আর এই -18%-এর ভ্যালু কত? 54 টাকা। 54 টাকা। ওকে, এবার দেখো তোমরা নির্ণয় করতে পেরেছি ঘড়িটির বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কিন্তু নয়, আমায় বলেছে যে ঘড়িটি 10% ঘড়িতে বিক্রি করা হয়েছিল। যদির কথা ভুলে যাও, যদি হচ্ছে এটা ইমাজিনেশন, সে স্বপ্ন দেখছে। তার মানে সে 10% ঘড়িতে বিক্রি করেছিল, তার মানে সে 90%-এ বিক্রি করেছিল। হ্যাঁ কি না? যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তার উপর 10% ক্ষতি মানে কি? 90 বিক্রি করা হয়েছিল, মানে 90%-এ বিক্রি করা হয়েছে। তাহলে 18%-এর ভ্যালু যদি 54 হয়, তাহলে 90%-এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। 18 3-এ কত? 54 হয়, তাহলে 90 3-এ করলেই কত হয়ে যাবে? আনসার হয়ে যাবে 270। 270 কারেক্ট আনসার অপশান ডি। 300 কিন্তু নয়। অনেকেই প্রশ্নটাই কী করে না, আলটিমেট 18% 54 মানে 3 গুণ এখানে, তাহলে 100% হয়ে যাবে ক্রয় মূল্য। 100%-এর ভ্যালু নির্ণয় করে 300-এর আনসারে দাগ দিয়ে দেয়, কিন্তু একদম ভুল আনসার ওটা। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, তোমাদের বলে দিই গ্রুপ সি এক্সামে সাধারণত 15টা ম্যাথস থাকবে, আর এখানে 15টা ম্যাথসেরই তোমাদের সলভ আমি করালাম। তাহলে দেখো এরপরে কোনো ম্যাথস নেই, কিন্তু এটাই কিন্তু লাস্ট। ওকে, তাহলে দেখো এখানে আলটিমেট আমি দেখতে পাচ্ছি সূচকের একটা প্রশ্ন। আচ্ছা, 4 টু দি পাওয়ার 0.5, 4 টু দি পাওয়ার 0.5 এর মানে কি তোমরা জানো? আচ্ছা, 4 টু দি পাওয়ার 0.5 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 0.5কে আমি হাফ লিখতে পারি, মানে 1 গ্রাম লিখতে পারি। আর 4 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে কারোর পাওয়ার হাফ। যদি কারোর পাওয়ারে কী থাকে? ভগ্নাংশ থাকে, এখানে হাফ থাকে, তাহলে মনে রাখতে হবে এটা কি? এটা 2টা এখানে লেখা আছে, তার মানে এটা বর্গমূল। যদি 4-এর পাওয়ার লেখা থাকতো 1-এর 3, এর মানে হচ্ছে কিউব রুট। ওকে, কিউব রুট অফ 4। যদি 4-এর পাওয়ার এখানে লেখা থাকতো সাপোজ 4 টু দি পাওয়ার 1/8, এর মানে হচ্ছে এটা কি না 8th রুট অফ 4। ওকে, এর মাথায় রাখবে, সূচকের নিয়ম অনুসারে এগুলো তোমাদের জানতে হবে। তাহলে আলটিমেট স্কোয়ার রুট করলে কত হবে? 4-এর স্কোয়ার রুট করলে হবে 2। ওকে, তাহলে আলটিমেট এই 4 টু দি পাওয়ার 0.5 হয়ে গেল কত? 2। 4 টু দি পাওয়ার 0.5 হয়ে গেল কত? 2। এবার দেখো 0.5 হোল টু দি পাওয়ার 4, 0.5কে আমি কী লিখতে পারি? তাহলে 0.5কে আমি লিখতে পারি 1/2। আর 1/2 এর হোল টু দি পাওয়ার 4, একে আমি কী লিখতে পারি? না, একে আমি কী লিখতে পারি? 1 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4। সবসময় মনে রাখবো a/b এর হোল টু দি পাওয়ার m, এর মানে হচ্ছে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। ওকে, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে তো 1ই, তাহলে 1 লেখা যা, আর 1 টু দি পাওয়ার 4 লেখাও তাই, একই ব্যাপার। আর ইন্টু কী লেখা যায়? 2 টু দি পাওয়ার 4 লিখেছে, পাশে লিখে দাও। তাহলে 2 টু দি পাওয়ার 4, এখানে 2 টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি? 2। তাহলে 2 হয়ে গেল কারেক্ট আনসার অপশান সি। তাহলে এই ছিল 15টা প্রশ্নের স্মার্ট সলিউশন। এরপরে আশা করবো তোমাদের কোনো আর কী থাকবে না, কোনো ডাউট থাকবে না এই 15টা প্রশ্ন নিয়ে। তাহলে তোমাদের যদি আরও ক্লাস দরকার হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম ক্লাস দরকার, কীরকম নেচারের ক্লাস দরকার, কী ধরনের প্রশ্নের ক্লাস দরকার। ওকে, তোমাদের আমি ক্লাস তো অবশ্যই প্রোভাইড করবো। চলো টাটা। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাড হতে ভুলবে না।